কল্পনা করুন, এক ধনকুবেরের অহংকারী কন্যা গ্রামের সবুজ মাঠে কাদামাখা পোশাকে কাজ করতে থাকা এক যুবককে নিয়ে তীব্র ঠাট্টা তামাশা শুরু করে। মাত্র ৭ দিন পর যখন সেই যুবকের আসল পরিচয় উন্মোচিত হয়, তখন তার অহংকারের সুন্দর প্রাসাদ এক নিমেষে ধূলিসাৎ হয়ে যায়। বন্ধুরা, দিল্লির ঝলমলে রাস্তা, আকাশছোঁয়া ইমারত আর বিলাসবহুল গাড়ির মাঝে বড় হয়ে ওঠা প্রিয়া শর্মার সবসময় এটাই মনে হতো যে দুনিয়াটা দুই ভাগে বিভক্ত। এক ভাগে তার মতো উচ্চবিত্ত মানুষ থাকে আর অন্য ভাগে বাকিরা থাকে। প্রিয়ার বাবা অমিত শর্মা দেশের বড় শিল্পপতিদের মধ্যে একজন ছিলেন। উনার কোম্পানির ব্যবসা অনেক শহরে ছড়িয়েছিল। হাজার হাজার মানুষ উনার কোম্পানিতে কাজ করত। টাকা, খ্যাতি আর ক্ষমতার কোনো অভাব ছিল না। কিন্তু এই ঐশ্বর্যের মাঝে প্রিয়ার স্বভাবে ধীরে ধীরে এক পরিবর্তন আসতে শুরু করল। তার মনে হতে শুরু করল যে টাকাই হল সবথেকে বড় শক্তি, যে ধনী সেই সম্মানের যোগ্য। এক সন্ধ্যায় অমিত শর্মা অফিস থেকে ফিরেই প্রিয়াকে বললেন, প্রিয়া, এই সপ্তাহে আমাদের নিজেদের গ্রাম সোনপুরে যেতে হবে। প্রিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করল, গ্রামে কিসের জন্য? অমিত শর্মা শান্ত স্বরে বললেন, তোমার কাকার ছেলের বিয়ে, পারিবারিক অনুষ্ঠান, আমাদের যেতেই হবে। প্রিয়ার মুখ তখনই বদলে গেল। সে বলল, বাবা, আপনি তো জানেন আমার গ্রাম একদম পছন্দ না। সেখানে না আছে ভালো হোটেল, না আছে পরিবেশ। আমি সেখানে কিভাবে থাকব? অমিত শর্মা তার দিকে তাকালেন এবং গম্ভীর গলায় বললেন, প্রিয়া, জীবন শুধু বড় শহর আর এসি রুমের মধ্যে সীমাবদ্ধ থাকে না। কখনো কখনো মানুষের নিজের শিকড়ের কাছেও যাওয়া উচিত। প্রিয়া মন খারাপ করে বলল, ঠিক আছে, আমি যাব, কিন্তু শুধু এই একবারের জন্য। ২ দিন পর সকালে একটি বিলাসবহুল গাড়ি দিল্লি থেকে সোনপুর গ্রামের দিকে রওনা হল। গাড়িতে প্রিয়ার সাথে তার ২ বান্ধবীও ছিল। রাস্তায় শহরের ভিড় ধীরে ধীরে কমতে থাকল। বড় বড় ফ্লাইওভারের জায়গায় এখন ক্ষেত আর গাছ দেখা যেতে লাগল। প্রিয়া জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, কিন্তু তার মুখে কোনো উৎসাহ ছিল না। কিছুক্ষণ পর গাড়িটি একটি মাটির রাস্তায় পৌঁছাল। ২ পাশে সবুজ ক্ষেত ছিল, বাতাসে মাটির গন্ধ ছিল। হঠাৎ প্রিয়ার নজর একটি ক্ষেতে গিয়ে পড়ল। সেখানে এক যুবক কাদামাখা পোশাকে ক্ষেতে জল দিচ্ছিল। কড়া রোদ ছিল, কিন্তু সে না থমকে কাজ করে যাচ্ছিল। তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। প্রিয়া তখনই ড্রাইভারকে বলল, গাড়ি থামাও। গাড়ি থেমে গেল। প্রিয়া আর তার বান্ধবীরা নেমে ওই ক্ষেতের দিকে তাকাতে লাগল। এক বান্ধবী হাসতে হাসতে বলল, দেখো, এটাই হলো আসল গেয় জীবন। অন্যজন বলল, এত গরমেও কাজ করছে, এদের ক্লান্তি লাগে না নাকি? প্রিয়া মুচকি হেসে বলল, হয়তো এটাই এদের কপাল। তাদের গলার আওয়াজ ওই ছেলের কান পর্যন্ত পরিষ্কার পৌঁছাচ্ছিল, কিন্তু সে একবারও তাদের দিকে তাকাল না। সে শান্ত হয়ে নিজের কাজ করতে থাকল। প্রিয়ার এই উপেক্ষা মোটেও ভালো লাগল না। সে আশা করেছিল যে ছেলেটি কিছু বলবে বা অন্তত তাদের দিকে তাকাবে, কিন্তু তার নীরবতা যেন প্রিয়াকে চ্যালেঞ্জ করছিল। প্রিয়া একটু চড়া গলায় বলল, মনে হয় আমাদের কথায় এর কিছু যায় আসে না। তারপর সে কাজ ঝাঁকিয়ে বলল, চলো এখান থেকে, টাইম ওয়েস্ট হচ্ছে। ৩ জন আবার গাড়িতে বসে গেল আর গাড়ি এগিয়ে গেল। কিছুক্ষণ পর তারা সোনপুর গ্রামে পৌঁছাল। গ্রামে বিয়ের পরিবেশ ছিল। বাড়ির বাইরে রঙিন আলো লাগানো ছিল। উঠোনে লোকজন জড়ো হয়েছিল। ঢোলের শব্দ শোনা যাচ্ছিল, আর চারদিকে খুশির আমেজ ছিল। প্রিয়া চারদিকে তাকালো। এই পরিবেশ তার কাছে একদম নতুন ছিল। সন্ধে হতেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। মেহমানরা ধীরে ধীরে আসতে থাকল। প্রিয়া আর তার বান্ধবীরাও দামি পোশাকে সেজে উঠোনে চলে এলো। যেখানেই তারা যাচ্ছিল, মানুষ তাদের দেখে নিজেদের মধ্যে কথা বলছিল। এরই মাঝে প্রিয়ার নজর হঠাৎ এক কোণায় দাঁড়িয়ে থাকা এক যুবকের ওপর পড়ল। সে সেই ছেলেই ছিল যাকে সে রাস্তায় খেতে দেখেছিল। কিন্তু এইবার সে পরিষ্কার পরিচ্ছন্ন কুর্তা পরেছিল, কাঁধে গামছা ছিল, আর চেহারা আগের মতোই শান্ত। প্রিয়া তার বান্ধবীকে আলতো করে ধাক্কা দিয়ে বলল, দেখো, সেই ক্ষিতওয়ালা ছেলেটা। বান্ধবী হাসতে হাসতে বলল, সত্যি তো, আর বিয়েতেও চলে এসেছে। প্রিয়ার মুখে আবার সেই অহংকারী হাসি চলে এলো। সে বলল, চলো একটু মজা নেওয়া যাক। সে তার বান্ধবীদের নিয়ে ওই যুবকের কাছে চলে গেল। প্রিয়া তাচ্ছিল্যের সুরে বলল, আরে ভাই, সরাসরি ক্ষেত থেকেই চলে এলে নাকি? আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ চুপচাপ তাদের কথা শুনতে লাগল। প্রিয়া আরও বলল, অন্তত বিয়েতে আসার আগে জামা কাপড় তো বদলে নিতে পারতে। তার বান্ধবীরা হাসতে লাগল। যুবকটি এক মুহূর্তের জন্য প্রিয়ার দিকে তাকাল। তার চোখে রাগ ছিল না, শুধু এক গভীর শান্তি ছিল। তারপর সে কিছু না বলেই সেখান থেকে ধীরে ধীরে সরে যাওয়াই ভালো মনে করল। প্রিয়া কাঁধ ঝাঁকিয়ে বলল, অদ্ভুত লোক থাকে এখানে। সে একদমই বুঝতে পারেনি যে ছেলেটিকে সে অপমান করছিল সে কোনো সাধারণ মানুষ ছিল না।
ওই যুবকের নাম ছিল বিকাশ রাঠর। সোনপুর গ্রাম তার বাড়ি ঠিকই, কিন্তু তার পরিচয় শুধু এই গ্রাম পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। দেশের অনেক শহরে তার কোম্পানির অফিস ছিল, হাজার হাজার মানুষ তার সাথে কাজ করত। কোটি কোটি টাকার ব্যবসা তার একটা পরিকল্পনায় চলত। কিন্তু এই সব কিছুর পরেও সে নিজের সাদামাটা জীবন আর নিজের গ্রামকে কখনো ছাড়েনি। ওদিকে প্রিয়ার কাছে সে এখনও শুধু এক খেতে কাজ করা সাধারণ ছেলে ছিল। পরের দিন বিয়ের অনুষ্ঠান শেষ হল এবং প্রিয়া তার বান্ধবীদের সাথে দিল্লি ফিরে এলো। রাস্তা ভর্তি তারা ওই ছেলেটির কথাই বলল। প্রিয়া হাসতে হাসতে বলল, গ্রামের মানুষের চিন্তাভাবনাও গ্রামের মতোই হয়। সে একদমই জানত না যে কয়েকদিন পরেই তার জীবনে এমন এক মোড় আসতে চলেছে যা তার অহংকারের ভিত নাড়িয়ে দেবে। যাই হোক বন্ধুরা, দিল্লি ফিরেই প্রিয়া শর্মা আবার তার সেই ঝকঝকে দুনিয়ায় ফিরে গেল। বড় অফিস, দামি গাড়ি, ব্র্যান্ডেড জামাকাপড় আর প্রতিদিন সন্ধ্যার বিজনেস পার্টি, এটাই ছিল তার নিত্যদিনের জীবন। তার মনে হচ্ছিল গ্রামের ওই ছোট ঘটনাটা এখন পেছনে ফেলে এসেছে। সে আবার সেই আত্মবিশ্বাস আর অহংকারের সাথে তার বাবার কোম্পানির কাজে মন দিতে শুরু করল। এক সকালে অমিত শর্মা ব্রেকফাস্ট টেবিলে বসে বললেন, প্রিয়া, কাল তোমাকে আমাদের একটা খুব বড় বিজনেস প্রজেক্টের মিটিংয়ে যেতে হবে। প্রিয়া উৎসাহের সাথে জিজ্ঞাসা করল, কেমন মিটিং? অমিত শর্মা গম্ভীর স্বরে বললেন, এটা একটা পার্টনারশিপ মিটিং। যদি সব ঠিক থাকে তবে আমাদের কোম্পানির ব্যবসা বহুগুণ বেড়ে যেতে পারে। এবার আমি চাই তুমি আমাদের কোম্পানির প্রতিনিধিত্ব করো। প্রিয়ার মুখে আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। সে তখনই বলল, ডোন্ট ওয়ারি বাবা, আমি সব সামলে নেব। পরের দিন সকালে প্রিয়া তার বিলাসবহুল গাড়িতে বসে সেই কর্পোরেট অফিসের দিকে রওনা হল যেখানে মিটিং হওয়ার কথা ছিল। ওই বিল্ডিংটি শহরের অন্যতম সুন্দর ইমারত ছিল। কাঁচের উঁচু দেয়াল, সাজানো বাগান আর সুরক্ষায় থাকা অনেক গার্ড, সবকিছু সেই জায়গার ক্ষমতা আর মর্যাদা বোঝাচ্ছিল। গাড়ি মেইন গেটের সামনে আসতেই প্রিয়া নিচে নেমে চারদিকে নজর বুলাল। ঠিক তখনই গেটের কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে সে দেখতে পেল। প্রিয়া কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। সে সেই যুবকই ছিল যাকে সে কয়েকদিন আগে সোনপুরের খেতে দেখেছিল, বিকাশ রাঠোর। কিন্তু এইবারও সে একদম সাধারণ পোশাকে ছিল। প্রিয়ার মুখে সাথে সাথে সেই পুরনো হাসি চলে এলো, যাতে অহংকার পরিষ্কার বোঝা যাচ্ছিল। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল আর তাচ্ছিল্যের সুরে বলল, আরে, তুমি এখানে কি করছ? বিকাশ শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। প্রিয়া আরও বলল, মনে হয় খেতে কাজ করে মন ভরে গেছে, এখন শহরে চাকরি খুঁজতে এসেছ? পাশে দাঁড়িয়ে থাকা কিছু সিকিউরিটি গার্ড এসব শুনে একে অপরের দিকে তাকাতে লাগল। তারা সত্যিটা জানত, কিন্তু কিছু বলতে পারছিল না। প্রিয়া আবার হাসতে হাসতে বলল, যাই হোক, এটা বড় কোম্পানি, যদি কপাল ভালো থাকে তবে হয়তো সিকিউরিটি গার্ডের চাকরি পেয়ে যাবে। বিকাশ রাঠোর তখনও চুপচাপ দাঁড়িয়েছিল, তার মুখে সেই শান্ত ভাবই ছিল। গার্ডদের মধ্যে একজন কিছু বলার চেষ্টা করল, কিন্তু বিকাশ হালকা করে হাত তুলে তাকে থামিয়ে দিল। সে কিছু না বলে গেটের ভেতরে পা বাড়াল। প্রিয়া কাঁধ ঝাঁকিয়ে মুচকি হেসে বলল, অদ্ভুত লোক। তারপর সেও ভেতরে চলে গেল। মিটিং শুরু হতে তখনও কিছুটা সময় বাকি ছিল। বড় বড় বিজনেসম্যান আর ইনভেস্টররা ধীরে ধীরে মিটিং হলে আসতে থাকল। প্রত্যেকেই নিজেদের মতো কথাবার্তা বলছিল। প্রিয়াও গিয়ে নিজের সিটে বসে গেল। তার পূর্ণ বিশ্বাস ছিল যে এই মিটিংয়ে সে সবাইকে মুগ্ধ করে দেবে। কিছুক্ষণেই হলরুম প্রায় পূর্ণ হয়ে গেল। হঠাৎ হলের দরজা খুলল। সবার নজর দরজার দিকে চলে গেল। ভেতরে একজন লম্বা, আত্মবিশ্বাসী আর প্রভাবশালী ব্যক্তিত্বের মানুষ প্রবেশ করছিল। সে কালো স্যুট পরেছিল আর তার সাথে কোম্পানির অনেক বড় বড় কর্মকর্তারা চলছিল। সে ভেতরে আসতেই পুরো হলে এক সম্মানজনক নিস্তব্ধতা ছেয়ে গেল। প্রিয়াও তার দিকে তাকাল, আর পরের মুহূর্তেই তার মুখ যেন জমে গেল। সে অন্য কেউ নয়, বরং বিকাশ রাঠোরই ছিল। কিন্তু এইবার তাকে সেই সাধারণ চাষি মনে হচ্ছিল না। তার হাঁটায় আত্মবিশ্বাস ছিল, আর তার উপস্থিতি পুরো রুমকে প্রভাবিত করছিল। প্রিয়া বিশ্বাসই করতে পারছিল না যে সেই মানুষ যাকে সে কিছুক্ষণ আগেই গেটে অপমান করেছিল। সে ধীরে ধীরে তার পাশে বসা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করল, ইনি কে? ওই লোকটা মুচকি হেসে বলল, আপনি ওনাকে চেনেন না? ইনি এই পুরো গ্রুপের মালিক, মিস্টার বিকাশ রাঠোর। প্রিয়ার বুক ধরফর করতে লাগল। তার মাথায় হঠাৎ সোনপুরের সেই ক্ষেত ভেসে উঠল, বিয়ের সেই মুহূর্তটা মনে পড়ল, আর তারপর কিছুক্ষণ আগে গেটে বলা নিজের কথাগুলো। তার মনে হলো যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ওদিকে বিকাশ রাঠোর মিটিং শুরু করল।
তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু তাতে এক আলাদা আত্মবিশ্বাস ছিল। সে প্রজেক্টের পরিকল্পনা নিয়ে বিস্তারিত বলছিল, প্রতিটি শব্দ স্পষ্ট আর শক্তিশালী ছিল। হলে বসা সবাই মন দিয়ে তার কথা শুনছিলেন, কিন্তু প্রিয়ার জন্য তখন মিটিংয়ের কথাগুলো শোনা কঠিন হয়ে পড়ছিল। তার কানে শুধু নিজের বলা কথাগুলোই প্রতিধ্বনিত হচ্ছিল। ক্ষেতওয়ালা ছেলে, নোংরা পোশাক, সিকিউরিটি গার্ডের চাকরি। প্রতিটি শব্দ এখন তাকে নিজের ওপর এক বোঝার মতো অনুভূত হচ্ছিল। কিছুক্ষণ পর মিটিং শেষ হলো। মানুষ একে একে বিকাশ রাঠোরের সাথে হাত মেলাতে লাগল আর তার প্রশংসা করতে লাগল। প্রিয়া নিজের জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু তার পা সামনে এগোতে পারছিল না। তার মনে শুধু একটাই কথা চলছিল, যে সে অনেক বড় ভুল করে ফেলেছে। হল ধীরে ধীরে খালি হতে লাগল। প্রিয়া একটা দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে সামলে বিকাশ রাঠোরের কেবিনের দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছাতেই সিকিউরিটি গার্ড তাকে থামিয়ে দিল। ম্যাডাম, স্যার এখন ব্যস্ত আছেন, আপনি ভেতরে যেতে পারবেন না। প্রিয়া ধীর গলায় বলল, আমার ওনার সাথে খুব জরুরি কথা আছে, মাত্র 2 মিনিট। গার্ড ভেতরে ইন্টারকমে কথা বলল, কিন্তু জবাব এলো এখন কাউকে ভেতরে পাঠানো যাবে না। প্রিয়া কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর সে ধীরে ধীরে মাথা নিচু করল আর ফিরে গেল। তার মনে অনুশোচনার এক ভারী অনুভূতি জেগে উঠছিল। সে এখন বুঝতে পারছিল যে মানুষের পরিচয় পোশাকে হয় না। কিন্তু এখন তার সবথেকে বেশি ভয় এই বিষয়ে ছিল যে বিকাশ রাঠোর কি তাকে কোনোদিন ক্ষমা করবে। সেই রাতে প্রিয়া শর্মা নিজের ঘরে অনেক রাত পর্যন্ত জেগেছিল। দিল্লির ঝকঝকে আলো জানালার বাইরে আগের মতোই জলজল করছিল, কিন্তু তার মনের ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। সে বারবার সেই দৃশ্যগুলো মনে করছিল, সোনপুরের ক্ষেত, বিয়েতে করা তার ঠাট্টা, আর তারপর অফিসের বাইরে বলা সেই তাচ্ছিল্যের কথা। প্রতিটি স্মৃতি তার হৃদয়ে বোঝার মতো চেপে বসছিল। প্রথমবার সে অনুভব করল যে অহংকার মানুষকে কতটা ছোট করে দেয়। সে ভাবতে থাকল যে মানুষকে সে এক সাধারণ চাষি ভেবেছিল, সে আসলে এত বড় এক শিল্পপতি হল। কিন্তু তার থেকেও বড় বিষয় এটা ছিল যে সে প্রতিবার তার অপমানের জবাব চুপ থেকে দিয়েছিল। সকাল হওয়া পর্যন্ত প্রিয়া এক সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে এখন নিজের ভুল থেকে পালাবে না। তাকে বিকাশ রাঠোরের সাথে দেখা করে ক্ষমা চাইতেই হবে। পরের দিন সে আবার সেই কর্পোরেট অফিসে পৌঁছাল, কিন্তু এইবার তার মুখে আগের মতো আত্মবিশ্বাস ছিল না। সে চুপচাপ ভেতরে গেল আর সরাসরি রিসেপশনে পৌঁছে বলল, আমি মিস্টার বিকাশ রাঠোরের সাথে দেখা করতে চাই। রিসেপশনে বসা মহিলা বিনম্রভাবে বললেন, ম্যাডাম, আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? প্রিয়া ধীরে ধীরে মাথা নেড়ে বলল, না, কিন্তু আমার ওনার সাথে খুব জরুরি কথা আছে। কিছুক্ষণ পর বার্তা ভেতরে পাঠানো হলো। কিছুক্ষণ অপেক্ষার পর জবাব এলো যে সে ভেতরে যেতে পারে। প্রিয়ার বুক জোরে ধরফর করতে লাগল। সে ধীরে ধীরে বিকাশ রাঠোরের কেবিনের দিকে এগিয়ে গেল। দরজা খুলল আর সে ভেতরে চলে গেল। বিকাশ রাঠোর নিজের চেয়ারে বসে কিছু ফাইল দেখছিল। তার টেবিলে অনেক নথিপত্র রাখা ছিল, আর ঘরের পরিবেশ শান্ত ছিল। প্রিয়া কয়েক কদম এগিয়ে গিয়ে থেমে গেল। বিকাশ মাথা তুলে তার দিকে তাকালো আর শান্ত স্বরে বলল, হ্যাঁ, বলুন। প্রিয়ার জন্য বলা সহজ ছিল না, তার গলা হালকা কাঁপছিল। সে বলল, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। বিকাশ রাঠোর কয়েক সেকেন্ড চুপ ছিল। তারপর সে সরাসরি প্রশ্ন করল, কিসের জন্য ক্ষমা? প্রিয়ার চোখে জল চলে এলো। সে ধীর গলায় বলল, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, গ্রামেও আর এখানেও। আমি আপনাকে অপমান করেছি। বিকাশ চেয়ারে হালকা হেলান দিয়ে বললেন, তাহলে এখন হঠাৎ ক্ষমা কেন? প্রিয়ার কাছে এর সহজ কোনো উত্তর ছিল না। সে শুধু বলল, কারণ এখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি। ঘরে কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। বিকাশ রাঠোর শান্ত কিন্তু গভীর গলায় বলল, তোমার কি মনে হয়েছিল যে মানুষ সাধারণ পোশাক পরে সে ছোট হয়? প্রিয়া চোখ নিচু করে রইল। বিকাশ আরও বলল, প্রায়ই মানুষ টাকাকেই আসল পরিচয় ভেবে ফেলে, কিন্তু আসল পরিচয় মানুষের কাজ আর তার ব্যবহার দিয়ে তৈরি হয়। প্রিয়া চুপ ছিল, তার কাছে কোনো উত্তর ছিল না। কিছুক্ষণ পর সে নিচু গলায় বলল, আমি সত্যি বদলাতে চাই। বিকাশ রাঠোর তার দিকে তাকাল। তার মুখে না রাগ ছিল, না কোনো কঠোরতা। সে শুধু শান্ত স্বরে বলল, ক্ষমা শুধু কথায় পাওয়া যায় না। ক্ষমা তখন পাওয়া যায় যখন মানুষ নিজের ব্যবহারে পরিবর্তন দেখায়। প্রিয়া তার কথা মন দিয়ে শুনল। বিকাশ আরও বলল, যদি তোমার সত্যি নিজের ভুল বুঝতে পেরে থাকো, তবে নিজেকে বদলে দেখাও। সেই দিনই তুমি তোমার উত্তর পেয়ে যাবে। প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়ল। সে বুঝে গিয়েছিল যে এটা শুধু ক্ষমার বিষয় নয়, এটা তার চিন্তা পরিবর্তনের শুরু। সে কিছু না বলেই সেখান থেকে বাইরে বেরিয়ে এলো। সেই দিনের পর প্রিয়া নিজের জীবনে প্রথমবার নিজেকে গুরুত্ব দিয়ে দেখতে শুরু করল। সে তার বাবার কোম্পানিতে কাজ করা শুরু করল, কিন্তু এইবার শুধু নামের জন্য নয়, বরং সত্যি শেখার জন্য।
সে প্রতিদিন সবার আগে অফিসে পৌঁছাত, কর্মচারীদের সাথে কথা বলত, তাদের কাজ আর তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করত। ধীরে ধীরে মানুষও তার পরিবর্তন অনুভব করতে লাগল। একদিন সে তার বাবাকে বলল, বাবা, আমি এমন কিছু করতে চাই যাতে মানুষের জীবনে সত্যি কোনো প্রভাব পড়ে। অমিত শর্মা আগ্রহের সাথে জিজ্ঞাসা করলেন, কি করতে চাও? প্রিয়া গম্ভীর হয়ে বলল, আমি গরিব বাচ্চাদের জন্য একটা স্কুল বানাতে চাই, যেখানে তারা ভালো পড়াশোনা আর সম্মান পাবে। অমিত শর্মা কিছুক্ষণ তার দিকে তাকালেন, তারপর মুচকি হেসে বললেন, যদি তোমার উদ্দেশ্য সত্যি হয় তবে আমি তোমার সাথে আছি। কয়েক মাসের মধ্যেই সোনপুর গ্রামের কাছে এক নতুন স্কুল তৈরি হয়ে গেল। এই স্কুল শুধু একটা ইমারত ছিল না, এটা সেই বাচ্চাদের জন্য এক নতুন সুযোগ ছিল যারা আগে পড়াশোনার সুযোগ পায়নি। প্রিয়া প্রতিদিন সেখানে যেত, বাচ্চাদের সাথে বসত, তাদের সাথে কথা বলত আর তাদের পড়াশোনায় সাহায্য করত। এখন তার মুখে আগের মতো অহংকার ছিল না, সেখানে শুধু সারল্য আর আপনাত্ব দেখা যেত। গ্রামের মানুষ, যারা আগে তাকে শহরের অহংকারী মেয়ে ভাবত, এখন তার এই পরিবর্তন দেখে তাকে সম্মান দিতে শুরু করল। সময়ের সাথে সাথে এই স্কুল পুরো এলাকায় আশার এক নতুন আলো হয়ে উঠল। কিন্তু প্রিয়া জানত না যে একদিন কোনো এক আগন্তুক ওই স্কুলের বাইরে দাঁড়িয়ে এসব কিছু দেখবে, আর সেই আগন্তুক অন্য কেউ নয়, বরং বিকাশ রাঠোর ওকে চালেছিল। বন্ধুরা, সেই দিন দুপুরের সময় ছিল। সোনপুর গ্রামের বাইরে তৈরি সেই নতুন স্কুলের উঠোনে বাচ্চাদের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। কোনো বাচ্চা পড়াশোনা করছিল, কেউ মাঠে খেলছিল, আর কিছু বাচ্চা গাছের ছায়ায় বসে নিজেদের খাতায় লিখছিল। পুরো পরিবেশে এক সারল্য ছিল, কিন্তু সেই সারল্যে আশার চমকও পরিষ্কার দেখা যাচ্ছিল। স্কুলের মেন গেটের বাইরে একটা কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে এক যুবক ধীরে ধীরে স্কুলের বোর্ডটি দেখল। তাতে বড় অক্ষরে লেখা ছিল, আলোকিত ভবিষ্যৎ শিক্ষা বিদ্যালয়। সে কিছুক্ষণ বোর্ডটি দেখল আর তারপর স্কুলের ভেতরে পা বাড়াল। উঠোনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধকে সে জিজ্ঞাসা করল, এই স্কুল কে বানিয়েছে? বৃদ্ধ গর্বের সাথে বললেন, সাহেব, শহরের বড় শিল্পপতির মেয়ে বানিয়েছেন। প্রতিদিন এখানে আসেন, বাচ্চাদের পড়ান আর তাদের পুরো খেয়াল রাখেন। যুবকটি হালকা হেসে মাথা নাড়ল। তারপর তার নজর সামনের ক্লাসের দিকে পড়ল। দরজা কিছুটা খোলা ছিল, ভেতরে বাচ্চারা মেঝেতে বসে পড়ছিল, আর তাদের সামনে এক মেয়ে দাঁড়িয়েছিল। সেই মেয়েটি বাচ্চাদের পড়াতে পড়াতে বলছিল, পড়াশোনা শুধু চাকরির জন্য হয় না, পড়াশোনা মানুষকে বুদ্ধিমান করে তোলে আর জীবন বদলানোর শক্তি দেয়। সেই মেয়েটি অন্য কেউ নয়, বরং প্রিয়া শর্মা ছিল। কিন্তু এখন সে আগের মতো প্রিয়া ছিল না। তার মুখে অহংকারের জায়গায় সারল্য ছিল, আর তার গলায় আপনত্ব ছিল। দরজায় দাঁড়িয়ে থাকা যুবকটি কিছুক্ষণ চুপচাপ এসব দেখতে থাকল। তারপর সে ধীরে ধীরে দরজা খটখটাল। প্রিয়া ঘুরে তাকাল। যখনই তার নজর দরজায় দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তির ওপর পড়ল, সে কয়েক মুহূর্তের জন্য একদম স্তব্ধ হয়ে গেল। দরজায় বিকাশ রাঠোর দাঁড়িয়েছিল। কয়েক সেকেন্ড দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর প্রিয়া বাচ্চাদের বলল, তোমরা পড়াশুনো করতে থাকো, আমি আসছি। সে বাইরে চলে এলো। বিকাশ চারদিকে নজর বুলাল। বাচ্চাদের হাসি, তাদের মুখের খুশি আর স্কুলের পরিবেশ অনেক কিছু বলে দিচ্ছিল। বিকাশ শান্ত স্বরে জিজ্ঞাসা করল, তাহলে এসব তুমি করেছ? প্রিয়া ধীর গলায় বলল, আমি শুধু নিজেকে বদলানোর চেষ্টা করেছি। বিকাশ কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, পরিবর্তন কথায় আসে না, কাজে আসে, আর এখানে আমি যা দেখছি তা হল সত্যিকারের পরিবর্তন। প্রিয়ার চোখ হালকা ভিজে এলো। সে নিচু গলায় বলল, সেই দিন আপনি বলেছিলেন যে ক্ষমা অর্জন করতে হয়, আমি শুধু সেটাই করার চেষ্টা করছিলাম। বিকাশ রাঠোর হাসল আর বলল, আর তুমি সেটা অর্জন করে ফেলেছ। কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। হালকা বাতাস বইছিল আর স্কুলের মাঠে বাচ্চারা খেলছিল। বিকাশ প্রিয়ার দিকে তাকালো আর ধীর গলায় বলল, প্রিয়া, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। প্রিয়া তার দিকে তাকালো। বিকাশ বলল, যখন আমি তোমাকে প্রথমবার খেতে দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল যে তুমি শুধু টাকার দুনিয়ায় থাকা এক মেয়ে, কিন্তু আজ আমি দেখছি যে তোমার মধ্যে অন্যদের জন্য কিছু করার সত্যি ইচ্ছে আছে। প্রিয়া চুপ ছিল। বিকাশ আরও বলল, আমি জীবনে অনেক মানুষকে দেখেছি, কিন্তু খুব কম মানুষ আছে যারা নিজের ভুল মেনে নিয়ে নিজেদের বদলায়। তুমি সেটা করেছ। তারপর সে হালকা হাসির সাথে বলল, আর হয়তো এই কারণেই আমি তোমাকে এখন আগের থেকে আলাদা নজরে দেখি। প্রিয়া অবাক হয়ে তার দিকে তাকাল। বিকাশ সরাসরি বলল, প্রিয়া, আমার মনে হয় আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি।
আর যদি তোমারও ঠিক মনে হয় তবে আমি চাই যে আমরা আমাদের জীবন একসাথে কাটানোর কথা ভাবি। কয়েক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। প্রিয়ার চোখে হালকা বিস্ময় ছিল, কিন্তু তার মুখে এক অকৃত্রিম হাসিও ছিল। সে ধীরে ধীরে বলল, হয়তো এসব আগে হলে আমি বুঝতে পারতাম না, কিন্তু এখন আমি বুঝি যে সম্পর্ক টাকা দিয়ে হয় না, সম্মান আর বোঝাপড়া দিয়ে তৈরি হয়। বিকাশ তার কথা মন দিয়ে শুনল। প্রিয়া হালকা হাসির সাথে বলল, যদি আপনার মনে হয় যে আমরা একসাথে মিলে ভালো কাজ করতে পারি তবে আমারও কোনো আপত্তি নেই। কিছুদিন পরেই বিকাশ রাঠোর নিজের পরিবারের সাথে অমিত শর্মার সাথে দেখা করতে দিল্লি পৌঁছল। দুই পরিবারের মধ্যে কথা হল। অমিত শর্মা যখন নিজের মেয়ের মুখে খুশি দেখলেন তখন তিনিও এই সম্পর্কের জন্য তখনই সম্মতি দিয়ে দিলেন। কিছু সময় পর সোনপুর গ্রামেই এক সাধারণ কিন্তু খুশিতে ভরা বিয়ে হল। গ্রামের মানুষ, শহরের অতিথি আর স্কুলের বাচ্চারা সবাই সেই বিয়ের সাক্ষী হল। সেই গ্রাম যেখানে কোনো এক সময় প্রিয়া একজন সাধারণ চাষি ভেবে বিকাশকে নিয়ে ঠাট্টা করেছিল, সেই গ্রামেই এখন দুজনের নতুন জীবনের শুরু হচ্ছিল। সময়ের সাথে সাথে বিকাশ আর প্রিয়া দুজনে মিলে সেই স্কুলকে আরও বড় করে তুলল। এখন সেখানে শত শত বাচ্চা পড়ত আর তাদের জীবনে নতুন নতুন স্বপ্ন জন্ম নিচ্ছিল। একসময় অহংকারে ডুবে থাকা প্রিয়া এখন সেই বাচ্চাদের মাঝে দাঁড়িয়ে হাসত, আর তার প্রতিদিন এই উপলব্ধি হতো যে জীবনের আসল উন্নতি বা ঐশ্বর্য টাকায় নয়, বরং মনুষ্যত্ব, সম্মান আর অকৃত্রিম সম্পর্কের মধ্যে থাকে। বন্ধুরা, এই গল্প থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে মানুষের আসল পরিচয় তার পোশাক, টাকা বা মর্যাদা দিয়ে হয় না। আসল পরিচয় তার ব্যবহার, তার চিন্তাভাবনা আর এই বিষয় দিয়ে হয় যে সে নিজের ভুল বোঝার পর নিজেকে বদলানোর সাহস রাখে কিনা। অহংকার মানুষকে কিছু সময়ের জন্য বড় দেখাতে পারে, কিন্তু সম্মান সবসময় সেই অর্জন করে যে অন্যদের শ্রদ্ধা করতে জানে। কিন্তু এখন আপনারা বলুন, যদি আপনারা বিকাশ রাঠোরের জায়গায় হতেন তবে কি প্রিয়াকে এত সহজে ক্ষমা করে দিতেন, নাকি তাকে আগে নিজেকে প্রমাণ করার সুযোগ দিতেন? আর আপনাদের কি মনে হয় যে প্রিয়ার পরিবর্তন সত্যি মন থেকে ছিল, নাকি পরিস্থিতি তাকে বদলে যেতে বাধ্য করেছিল? আপনারা হলে কি এমন ভুল করা মানুষের উপর পুনরায় ভরসা করতে পারতেন? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় লিখবেন, কারণ আপনার একটি কমেন্ট কারো চিন্তা বদলে দিতে পারে। যদি গল্প পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আবার দেখা হবে আরও একটি হৃদয়স্পর্শী গল্পের সাথে।